সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। 2015 সাল পর্যন্ত বাংলাদেশের সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন আলোচনা। সিলেট বোর্ড 2016। প্রশ্ন গ, উদ্দীপকের পরবর্তী ধাপ কিউ অঙ্কন করো এবং বৈশিষ্ট্য লেখো। এটি মায়োসিস কোষ বিভাজনের প্যাকাইটিন দশা কুচিং ওভার দেখানো হয়েছে। প্যাকাইটিন দশার পরবর্তী ধাপ হলো ডিপ্লোটিন দশা। এখানে ডিপ্লোটিন দশার চিত্র অঙ্কন করতে হবে এবং বৈশিষ্ট্য লিখতে হবে। প্রশ্ন ঘ, জিনগত বৈশিষ্ট্য সৃষ্টিতে এক্স এর বিশ্লেষণ করো। এক্স হলো কোচিং ওভার বা প্যাকাইটিন। এখানে কোচিং ওভারের গুরুত্ব বিশ্লেষণ করতে হবে জিনগত বৈশিষ্ট্য সৃষ্টিতে। সৃজনশীল প্রশ্ন গ এর উত্তর। সৃজনশীল প্রশ্ন গ হলো উদ্দীপকের পরবর্তী ধাপ কিউ অঙ্কন করো এবং বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকের দৃশ্যমান ধাপটি হলো প্যাকাইটিন। প্যাকাইটিন এর পরবর্তী ধাপ হলো ডিপ্লোটিন। ডিপ্লোটিন ধাপটির বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। ডিপ্লোটিনের অর্থ হলো ডবল সুতা বা দ্বিগুণ সুতা। ডিপ্লোটিন পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর এবং উন্নত নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এটি প্রথম পেজ, এরপর দ্বিতীয় পেজ দেখতে পাবে। তোমরা লক্ষ্য করো, এখানে 1 থেকে 2 এর প্রতিটি পয়েন্ট ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব। পরের পেজ 3 থেকে 6। এইভাবেই পরীক্ষার খাতায় লিখতে হবে। এর পরের পেজ 7 থেকে 8, অর্থাৎ ডিপ্লোটিন উপপর্যায় 8টি পয়েন্টে লিখব। 8টি পয়েন্টে লিখলে সবচেয়ে ভালো হবে এবং ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রতিটি পয়েন্ট বা প্রতিটি নম্বর ভিডিও চিত্র সহ ব্যাখ্যা করব, যাতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারো। 1, এ পর্যায়ে ক্রোমোজোমগুলো ক্রমাগত সংকোচনের ফলে আরো খাটো এবং মোটা হয়। এই যে ক্রোমোজোমগুলো ক্রমাগত সংকুচিত হচ্ছে, খাটো হচ্ছে, মোটা হচ্ছে এবং আরো ভালোভাবে দৃষ্টিগোচর হচ্ছে। 2, বাইভ্যালেন্টের হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণ ক্ষমতা হ্রাস পায় এবং এর পরিবর্তে বিকর্ষণ শুরু হয়। সাধারণত সেন্ট্রোমিয়ারের মধ্যেই প্রথম এবং ব্যাপকভাবে বিকর্ষণ পরিলক্ষিত হয়। এই যে বাইভ্যালেন্টের হোমোলোগাস ক্রোমোজোম, এর মধ্যে বিকর্ষণ শুরু হয়ে গিয়েছে। সাধারণত ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের মধ্যে সর্বপ্রথম এবং ব্যাপকভাবে বিকর্ষণ শুরু হয়। এর বাহুর মধ্যে তেমন বিকর্ষণ লক্ষ্য করা যায় না। 3, বিকর্ষণের ফলে ক্রোমোজোমগুলো একে অপর হতে দূরে সরে যেতে থাকে। তবে হোমোলোগাস ক্রোমোজোমগুলো সম্পূর্ণ আলাদা হতে পারে না। এই যে ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে চলে যাচ্ছে, এরা হোমোলোগাস, তাই পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না, কিন্তু দূরে সরে যাচ্ছে। আবার দেখানো হচ্ছে তোমাদের সুবিধার জন্য, ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে চলে যায়। এই ছোট ক্রোমোজোমটিতে সবচেয়ে ভালো দেখা যায়। এখানে লক্ষ্য করো, ক্রোমোজোম দূরে সরে গেল, তবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারবে না।
4 দুটি কায়াজমাটার উপস্থিতিতে বাইভ্যালেন্টে একটি লুপ বা ফাঁস সৃষ্টি হয়। এই যে দুটি কায়াজমাটা একটা দুটি কায়াজমাটা, এই কায়াজমাটার ফলে এখানে একটা ফাঁকা স্থান তৈরি হবে, এই ফাঁকা স্থানকে বলা হয় লুপ। এখানেও উপরে একটা কায়াজমা, নিচে আরো একটি কায়াজমা, তাহলে দুটো কায়াজমার মাঝখানে যে ফাঁকা স্থান তৈরি হচ্ছে, এই ফাঁকা স্থানকে বলা হয় লুপ বা ফাঁস। এই যে ফাঁস তৈরি হলো। 5 কায়াজমাটা গুলো ধীরে ধীরে প্রান্তের দিকে সরে যেতে থাকে, একে টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ বলে। এই যে কায়াজমাগুলো ক্রোমোজোম যেহেতু দূরে সরে যাচ্ছে, কায়াজমা ধীরে ধীরে প্রান্তের দিকে সরে যাচ্ছে, উপরেরটা উপরের দিকে, নিচেরটা নিচের প্রান্তের দিকে সরে যাচ্ছে। এই যে প্রান্তের দিকে সরে গিয়েছে, একেই বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। অর্থাৎ কায়াজমা প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। 6 দুই বা ততোধিক বাহু 90 ডিগ্রি কোণে আবর্তিত হয়, তবে একটি কায়াজমা থাকলে বাহুগুলো 180 ডিগ্রি কোণে আবর্তিত হয়। এখানে দুইটি ক্রোমোজোমের মধ্যে, প্রতিটি ক্রোমোজোমের একটি করে বাহুর মধ্যে কায়াজমা সৃষ্টি হয়েছে, কায়াজমার আবর্তন ঘটেছে, ফলে এখানে 90 ডিগ্রি হয়েছে। এই ক্রোমোজোমের এই বাহু, এই ক্রোমোজোমের এই বাহু, দুইটি বাহু একসাথে যুক্ত হওয়ার কারণে এখানে 90 ডিগ্রি, উপরে 90 ডিগ্রি, এপাশে 90 ডিগ্রি, এপাশে অন্য সব দিকে 90 ডিগ্রি করে কোণ সৃষ্টি হয়েছে। কিন্তু যদি দুইটি ক্রোমোজোমের একটি করে বাহু অংশগ্রহণ করে, তাহলে 180 ডিগ্রি হবে। এটি, এই বাহুটি এই ক্রোমোজোমের বাহু এবং এই বাহুটি এই ক্রোমোজোমের বাহু, দুইটি ক্রোমোজোমের একটি করে বাহু, অর্থাৎ একটি বাহু কায়াজমায় অংশগ্রহণ করেছে, এখানে 180 ডিগ্রি, উপরেও 180 ডিগ্রি, নিচেও 180 ডিগ্রি হয়েছে। 7 এ পর্যায়ের শেষের দিকে কায়াজমাটার সংখ্যা কমে যায়। এখানে কায়াজমা যে সংখ্যক দেখা যাচ্ছে, এ পর্যায়ের শেষের দিকে কায়াজমার সংখ্যা কমে যাবে। 8 নিউক্লিয়ার মেমব্রেন অক্ষত থাকলেও নিউক্লিওলাসের বিলুপ্তির সূচনা হয়। এটা নিউক্লিয়ার মেমব্রেন, এটা অক্ষত থাকে, এটা বিলুপ্ত হয় না, কিন্তু নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে মাত্র। সৃজনশীল প্রশ্ন ঘ এর উত্তর। সৃজনশীল প্রশ্ন ঘ হলো, জিনগত বৈশিষ্ট্য সৃষ্টিতে এক্স এর বিশ্লেষণ করো। উদ্দীপকের দৃশ্যমান ধাপটি হলো প্যাকাইটিন। প্যাকাইটিন ধাপে সৃষ্ট এক্স হলো কোসিং ওভার। জিনগত বৈশিষ্ট্য সৃষ্টিতে কোসিং ওভার এর ভূমিকা বিশ্লেষণ করা হলো। জীবের জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে, সেই সুন্দর এবং আকর্ষণীয় নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। খুব ভালো মতো লক্ষ্য করো, এখানে 1 থেকে 4, এরপর 5 থেকে 10, এই 10টি পয়েন্ট পরীক্ষার খাতা লিখবে। 1 থেকে 10 পর্যন্ত আমরা চিত্রসহ ব্যাখ্যা করব, যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো। 1 মায়োসিস প্রক্রিয়ায় জনন কোষ উৎপন্ন হয়, অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু উৎপন্ন হয়। কোসিং ওভারের সময় জনন কোষে জিনগত পরিবর্তন ঘটে, শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে জাইগোট সৃষ্টি হয়। জাইগোট থেকে সৃষ্ট নতুন জীবে জিনগত নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে যে জাইগোট সৃষ্টি হয়, সেই জাইগোট থেকে নতুন জীব সৃষ্টি হয়। এই নতুন জীবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়।
2 মায়োসিস কোষ বিভাজনে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। এতে জিনের নতুন বিন্যাস হয়। জিনের নতুন বিন্যাসের ফলে জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি হয় বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। এই যে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটছে, এই যেখানে অংশের বিনিময় ঘটে গেল, এতে জিনের নতুন বিন্যাস হয়ে গেল। জিনের এই নতুন বিন্যাসের কারণে জিনগত নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। 3 ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাস ঘটে। জিনের নতুন বিন্যাস জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি করে। এই ক্রোমোজোমে দেখো জিনের নতুন বিন্যাস ঘটছে। নতুন বিন্যাস ঘটলে তো জীবের নতুন বৈশিষ্ট্য বা জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি হবে। 4 এই প্রক্রিয়ায় জিনগত প্রকরণ সৃষ্টি হয় বলে জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে। একই প্রজাতির হামিংবার্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং ছোট্ট পাখি। এদের জিনগত প্রকরণ সৃষ্টি হওয়ার কারণে এদের বৈশিষ্ট্যগত পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ জিনগত প্রকরণ সৃষ্টি হলে একই প্রজাতির মধ্যে বা ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে। 5 এই প্রক্রিয়ায় ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস ঘটে। ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে। এখানে ক্রোমোজোমের রৈখিক বিন্যাস ঘটছে। এই রৈখিক বিন্যাসের কারণে জীবদেহের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। 6 এই প্রক্রিয়ায় ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটে এবং ক্রোমোজোমের ম্যাপ পরিবর্তন হয়, ফলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। এটি ক্রোমোজোমের অবস্থানগত পরিবর্তন ঘটেছে, ক্রোমোজোমের ম্যাপ পরিবর্তন হয়ে গিয়েছে, এর ফলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে। 7 এতে জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটে, যা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির সহায়ক। এই যে জিনের ম্যাপের পরিবর্তন ঘটেছে, জেনেটিক ম্যাপ পরিবর্তন হয়ে গিয়েছে। জেনেটিক ম্যাপ পরিবর্তন হয়ে গেলে জীবের বৈশিষ্ট্যেরও পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। একে জিনগত বৈশিষ্ট্য বলে। 8 কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন ঘটানো হয়। বংশগত পরিবর্তন নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। উদ্ভিদ এবং প্রাণী দেহে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটানো হয় বংশগত পরিবর্তন ঘটানোর জন্য। কৃত্রিম উপায়ে বংশগত পরিবর্তন ঘটালে বৈশিষ্ট্যেরও পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। 9 ক্রসিং ওভারের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ফসলের নতুন জাত সৃষ্টি করা হয়। এতে ফসলের ফলন বৃদ্ধি পায় এবং বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। ক্রসিং ওভার ঘটালে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ফসল উৎপন্ন হবে। উন্নত এই ফসলের বৈশিষ্ট্য এবং পূর্বের ফসলের বৈশিষ্ট্য এক নয়, ভিন্ন রকম হয়, অর্থাৎ নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। 10 কৃত্রিম ক্রসিং ওভারের মাধ্যমে ফসলের রোগ প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়। এসব ফসলে নতুন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। একটি রোগাক্রান্ত জাতে ক্রসিং ওভার ঘটিয়ে রোগ প্রতিরোধী জাতে রূপান্তরিত করা যায়। এতে ওই ফসলের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। সিলেট বোর্ড 2017।
দুইটি কোষ বিভাজন পি এবং আর। পি হলো প্রোমেটাফেজ আর কোচিং ওভার, প্যাকাইটিন পর্যায়ের কোচিং ওভার দেখানো হয়েছে। প্রশ্ন গ, উদ্দীপকের কিউ চিহ্নিত ধাপটির চিত্রসহ বর্ণনা দাও। উদ্দীপকের পি চিহ্নিত ধাপটি হলো প্রোমেটাফেজ, এর পরবর্তী ধাপ কিউ হলো মেটাফেজ। এখানে মেটাফেজ পর্যায়ের চিত্রসহ বর্ণনা দিতে হবে। প্রশ্ন ঘ, উদ্দীপকের আর চিহ্নিত ধাপটি কিভাবে জীবজগতের উন্নয়ন ও বিবর্তনে ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করে। উদ্দীপকে আর চিহ্নিত ধাপটি হলো কোচিং ওভার, প্যাকাইটিনের কোচিং ওভার। কোচিং ওভার কিভাবে জীবজগতের উন্নয়ন ঘটায় এবং কিভাবে বিবর্তন ঘটায় সেটি বিশ্লেষণ করতে বলা হয়েছে। সৃজনশীল প্রশ্ন গ এর উত্তর। সৃজনশীল প্রশ্ন গ হলো উদ্দীপকের কিউ চিহ্নিত ধাপটির চিত্রসহ বর্ণনা দাও। উদ্দীপকে কিউ চিহ্নিত ধাপটি হলো মেটাফেজ। মেটাফেজ পর্যায়টি চিত্রসহ বর্ণনা করা হলো। 3 মেটাফেজ। গ্রিক শব্দ মেটা অর্থ মধ্যবর্তী এবং ফেজ অর্থ দশা নিয়ে মেটাফেজ শব্দটি গঠিত। মেটাফেজ শব্দের অর্থ হলো মধ্যবর্তী দশা। মেটাফেজ দশাটি পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা এখানে উপস্থাপন করা হয়েছে। তোমরা ঠিক এইভাবে পরীক্ষার খাতায় লিখবে। 1 থেকে 4। মেটাফেজ দশার প্রতিটি পয়েন্ট চিত্রসহ ব্যাখ্যা করছি। 1, মেটাফেজ হলো একটি স্বল্পস্থায়ী পর্যায়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি সংকুচিত, মোটা ও খাটো হয়। মেটাফেজ একটি স্বল্পস্থায়ী পর্যায়। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি সংকুচিত হয়, খাটো হয় এবং মোটা হয়। এই যে দেখো, দেখা যায় সবচেয়ে বেশি মোটা হচ্ছে। 2, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলোর অবস্থান একটি প্লেটের মতো দেখায়। একে বিষুবীয় প্লেট বা মেটাফেজ প্লেট বলে। এই ক্রোমোজোমগুলো ধীরে ধীরে বিষুবীয় অঞ্চলের দিকে আসছে এবং বিষুবীয় অঞ্চলে এরা অবস্থান করবে। এই যে বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করছে। বিষুবীয় অঞ্চলে অবস্থান করার কারণে এটা দেখতে অনেকটা প্লেটের মতো বা স্কেলের মতো অবস্থান করছে। একে বলা হয় বিষুবীয় প্লেট বা মেটাফেজ প্লেট। এটি একটি মেটাফেজ প্লেট গঠন করেছে। 3, ক্রোমোজোমগুলোর বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে। ক্রোমোজোমগুলো এই যে বিষুবীয় অঞ্চলে বা মেটা অঞ্চলে বিন্যস্ত হচ্ছে বা সজ্জিত হচ্ছে। ক্রোমোজোমগুলোর এই বিষুবীয় অঞ্চলে সজ্জিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। 4, মেটাফেজ পর্যায়ের শেষের দিকে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে 2টি করে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। এই যে ক্রোমোজোম, এক একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে 2টি করে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করছে। প্রতিটি ক্রোমোজোমই বিভক্ত হয়ে 2টি করে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করছে। সৃজনশীল প্রশ্ন ঘ এর উত্তর। সৃজনশীল প্রশ্ন ঘ হলো
উদ্দীপকের আর চিহ্নিত ধাপটি কিভাবে জীবজগতের উন্নয়ন ও বিবর্তনে ভূমিকা রাখে তা বিশ্লেষণ করো। উদ্দীপকে দৃশ্যমান আর হলো কোচিং ওভার। জীবজগতের উন্নয়ন ও বিবর্তনে কোচিং ওভারের ভূমিকা বিশ্লেষণ করা হলো। জীব জগতের উন্নয়নে মায়োসিস বা কোচিং ওভারের ভূমিকা। জীবজগতের উন্নয়নে মায়োসিস বা কোচিং ওভারের ভূমিকা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর এবং আকর্ষণীয় নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। এখানে 1 থেকে 3 ভালোভাবে লক্ষ্য করো। এর পরের পৃষ্ঠা 4 থেকে 7। এরপর 8 থেকে 10 পরীক্ষার খাতা এইভাবে লিখবে। প্রতিটি পয়েন্ট চিত্রসহ ব্যাখ্যা করছি যাতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারো। 1. যৌন জনন। মায়োসিস প্রক্রিয়ায় জনন মাতৃকোষ থেকে শুক্রাণু ও ডিম্বাণু উৎপন্ন হয়। শুক্রাণু ও ডিম্বাণু জনন কাজে অংশগ্রহণ করে। জনন মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হচ্ছে, জনন মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। শুক্রাণু আর ডিম্বাণু যৌন জননে অংশগ্রহণ করে। 2. প্রজনন বিদ্যা। কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন ঘটানো হয়, ফলে জীবদেহে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এই উদ্ভিদে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন ঘটানো হয়েছে, ফলে উন্নত বৈশিষ্ট্যের বা নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটেছে। 3. ফসলের উন্নত জাত সৃষ্টি। মায়োসিস বা কোচিং ওভার প্রক্রিয়া 2 বা ততোধিক জীবের মধ্যে ক্রস ঘটানো হয়, ফলে উন্নত জাত সৃষ্টি হয় এবং ফসলের ফলন বৃদ্ধি পায়। 4. রোগ প্রতিরোধী জাত সৃষ্টি। কোচিং ওভারের মাধ্যমে ফসলের রোগ প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়। রোগ প্রতিরোধী জাতে কীটনাশক প্রয়োগ করতে হয় না, এতে উৎপাদন খরচ কম হয় এবং পরিবেশ দূষণ বন্ধ হয়। এটি রোগ প্রতিরোধী জাত। রোগ প্রতিরোধী জাতে সহজেই পতঙ্গের আক্রমণ ঘটে না। পতঙ্গ আক্রমণ না ঘটার কারণে কীটনাশক বা পতঙ্গনাশক প্রয়োগ করার প্রয়োজন হয় না। এতে উৎপাদন খরচ কম হয় এবং পরিবেশ দূষণও বন্ধ হয়। 5. অভিযোজন। কোচিং ওভারের কারণে জীবের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়। জীব যে কোনো পরিবেশে অভিযোজিত হতে পারে, যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে। 6. জিনগত প্রকরণ সৃষ্টি। কোচিং ওভারের মাধ্যমে ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাস ঘটে, এতে জিনগত প্রকরণ সৃষ্টি হয়। একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকেই প্রকরণ বলে। এখানে একই প্রজাতির 3টি ফুল এবং এরা 3 রকমের, একেই বলা হয় প্রকরণ। কোচিং ওভারের মাধ্যমে এদের ক্রোমোজোমের জিনের বিন্যাসের পরিবর্তন ঘটেছে এবং প্রকরণ সৃষ্টি হয়েছে। 7.
প্রজাতির স্বকীয়তা বজায় রাখা। ক্রোমোজোম সংখ্যা সঠিক রাখার মাধ্যমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা রক্ষিত হচ্ছে। মায়োসিস বা ক্রসিং ওভারের মাধ্যমে প্রতিটি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে এবং প্রজাতির স্বকীয়তা বজায় থাকে। 8. জীববৈচিত্র্য সৃষ্টি। মায়োসিসের কারণে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। উদ্ভিদের বিভিন্ন বর্ণের ফুল ও ফল সৃষ্টি হয়। এসব ফুল ও ফলের চাহিদা এবং বাজার মূল্য উভয়ই বৃদ্ধি পায়। 9. জেনেটিক ম্যাপ তৈরি। ক্রসিং ওভারের হার নির্ণয় করে জেনেটিক ম্যাপ তৈরি করা হয়। জেনেটিক ম্যাপ অপরাধী শনাক্তকরণে সহায়তা করে। 10. জিনতাত্ত্বিক গবেষণায়। জিনতাত্ত্বিক গবেষণায় ক্রসিং ওভারের বহুবিধ প্রয়োগ রয়েছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি প্রভৃতি ক্ষেত্রকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে জিনতাত্ত্বিক গবেষণা আবশ্যক। অভিব্যক্তি বা বিবর্তন সৃষ্টিতে ক্রসিং ওভারের ভূমিকা। অভিব্যক্তি বা বিবর্তন সৃষ্টিতে ক্রসিং ওভারের ভূমিকা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে উত্তরটি লিখবে। এখানে 1 থেকে 3 ভালো মতো লক্ষ্য করো। এরপর 4 থেকে 7। অভিব্যক্তি বা বিবর্তন সৃষ্টিতে ক্রসিং ওভারের ভূমিকা 1 থেকে 7 পর্যন্ত পয়েন্টগুলো চিত্রসহ ব্যাখ্যা করব, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। 1. মায়োসিস কোষ বিভাজনে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। জিনের নূতন বিন্যাস ঘটে। ইহা অভিব্যক্তি বা বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হোমোলোগাস ক্রোমোজোমের 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কায়াজমা গঠিত হয়েছে। এখানে নন সিস্টার ক্রোমাটিড 2টি ভেঙে যাবে এবং অংশের বিনিময় ঘটবে। অংশের বিনিময় ঘটাকে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমে জিনের নূতন বিন্যাস ঘটেছে। জিনের নূতন বিন্যাস ঘটলে অভিব্যক্তি বা বিবর্তন ঘটে। 2. ক্রোমোজোমে জিনের নূতন বিন্যাস ঘটে। ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন ঘটে, জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি হয় এবং অভিব্যক্তি ঘটে। ক্রসিং ওভারের মাধ্যমে ক্রোমোজোমে জিনের নূতন বিন্যাস ঘটে। এতে ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তন ঘটেছে, জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি হয় এবং ধীরে ধীরে অভিব্যক্তি ঘটে। 3. এই প্রক্রিয়ায় জীবের জিনগত প্রকরণ সৃষ্টি হয় এবং বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে। ধীরে ধীরে বিবর্তন পরিলক্ষিত হয়। অর্থাৎ ক্রসিং ওভার প্রক্রিয়ায় জীবের জিনগত প্রকরণ সৃষ্টি হয় এবং বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। এই প্রকরণ ও বৈশিষ্ট্য ধীরে ধীরে বিবর্তনে ভূমিকা পালন করে। একই প্রজাতির 2টি পাখি 2 রকমের হয়েছে, এটাই হলো জিনগত প্রকরণ এবং এইভাবেই পরিবর্তনের ফলে একসময় বিবর্তন ঘটবে। 4. এই প্রক্রিয়ায় ক্রোমোজোমের রৈখিক বিন্যাস ঘটে এবং নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। এতে অভিব্যক্তি ঘটতে পারে। এই যে ক্রোমোজোম
ক্রোমোজোমের রৈখিক বিন্যাস ঘটেছে। ক্রোমোজোমের রৈখিক বিন্যাস ঘটলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হলে ধীরে ধীরে বিবর্তন ঘটে বা অভিব্যক্তি ঘটে। 5, এই প্রক্রিয়ায় ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটে এবং ক্রোমোজোমের ম্যাপ পরিবর্তন হয়। এতে জীবের জেনেটিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে এবং বিবর্তন লক্ষ্য করা যায়। যে ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটেছে, এই যে অবস্থানগত পরিবর্তন ঘটেছে, এতে জিনের ক্রোমোজোমের যে ম্যাপ, সেই ম্যাপেরও পরিবর্তন ঘটে। ম্যাপের পরিবর্তন ঘটলে জেনেটিক বৈশিষ্ট্য সৃষ্টি হয়। জেনেটিক বৈশিষ্ট্য সৃষ্টি হলে ধীরে ধীরে বিবর্তন পরিলক্ষিত হয়। 6, কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন ঘটানো হয়। বংশগত পরিবর্তন অভিব্যক্তি সৃষ্টির সহায়ক। ফসল বা উদ্ভিদ বা প্রাণীতে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটানো হয়। এতে বংশগত পরিবর্তন ঘটে। বংশগত পরিবর্তন ধীরে ধীরে অভিব্যক্তি বা বিবর্তন সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। 7, ক্রসিং ওভারের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য এবং রোগ প্রতিরোধী ফসলের জাত সৃষ্টি করা হয়। এতে বিবর্তন পরিলক্ষিত হয়। ক্রসিং ওভারের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদ সৃষ্টি করা হয়, রোগ প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা হয়। যখন উদ্ভিদের মধ্যে এরকম পরিবর্তন ঘটানো হয়, তখন নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। নতুন বৈশিষ্ট্য ধীরে ধীরে বিবর্তনের মাত্রা সৃষ্টি করে। মায়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। জীববৈচিত্র্য অভিব্যক্তি বা বিবর্তনে মূল ভূমিকা পালন করে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।